প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩১৯ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে সুদীপ্ত রয় আসানসোল থেকে, আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে মিষ্টি। মিষ্টি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছিল, যেই ঘটনা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছিল। আশা করছি এই ঘটনাও তোমাদের ভালো লাগবে। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩১৯ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। হ্যালো দাদা, আমি আজ আমার এক বন্ধুর দাদার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা শেয়ার করতে চাই। এখানে আমার বন্ধুর দাদার নাম বদলে দিয়ে সৈকত দাস বলে মেনশন করছি, আর আমি ওনার জবানিতেই ঘটনাটা বলছি। আমার নাম সৈকত দাস। আমি একটা নামি কলিয়ারিতে কাজ করি। 1 মাস হলো আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট নিয়ে জয়েন করেছি। এই জায়গা আমার বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, তাই বাড়ি থেকে কাজ করা সম্ভব ছিল না। কোম্পানি থেকেই একটা কোয়ার্টার অ্যালট করা হয় আমার জন্যে। এই কোয়ার্টারটা ছিল অফিস থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে। এমনিতেই নতুন চাকরি, আমি খুব এক্সাইটেড ছিলাম আমার নতুন অফিসিয়াল লাইফ স্টার্ট করার জন্যে। তাই আমি জয়নিং ডেটের 2 দিন আগেই আমার চাকরির জায়গায় চলে আসি। আমি এখানে আমার কোম্পানির নাম আর কোয়ার্টার যে কলোনিতে ছিল সেই নাম শেয়ার করতে পারলাম না, তার জন্যে ক্ষমা চেয়ে নিলাম। আমি ছোট থেকেই বড় হয়েছি গ্রামে, তাই কোয়ার্টার যে কেমন হয় সেটা নিয়ে কোনো আইডিয়াই আমার ছিল না। আমি যখন আমার কোয়ার্টারের চাবি পাই তখন আমি খুবই আনন্দের সাথে আমার নতুন কোয়ার্টার ঘুরে দেখতে থাকি। বিশাল বড় কোয়ার্টার, একার জন্যে এ যেন এক রাজপ্রাসাদ। মূল ঘটনাতে যাওয়ার আগে আমি আমার কোয়ার্টারের একটু বিবরণ দিয়ে দিই। কোয়ার্টারে ঢুকেই ছিল একটা রুম, যেটাকে বেডরুম কাম ড্রয়িং রুমও বলা যেতে পারে। সঙ্গে ছিল একটা বিশাল বারান্দা, আর একটা বড় রুম, একটা কিচেন আর বাথরুম। কোয়ার্টারের সামনেটায় একটা বড় উঠোন, আর সেখানে একটা ছোট্ট কুয়ো। তবে সেই কুয়ো ব্যবহার হয় না। প্রথম 5 দিন আমার কাজ বুঝতে বুঝতেই পেরিয়ে যায়। কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। ডিউটিতে যেতাম, বাড়ি আসতে আসতে অনেকটাই দেরি হয়ে যেত। আর যখন আমার নাইট শিফট চলতে আরম্ভ করলো তখন বাড়ি আসতে ভোর হয়ে যেত। কাজে ঢুকেই আমি নাইট শিফট পেয়েছিলাম, আর পরের সপ্তাহে আমি যে শিফটটা পাই সেটা ছিল সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি। এই উইকটাতে যে আমার সাথে এমন কিছু হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। দিনটা ছিল মঙ্গলবার। আমি ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে একটু ইভিনিং ওয়াক করতে গিয়েছিলাম। আমার কলোনিতেই একটা পার্কে বসেছিলাম। ওখানে দেখি আমারই অফিসের কিছু সিনিয়র বসে আড্ডা দিচ্ছেন। আমিও ওনাদের কাছে গেলাম এমনি কথা বলতে। দূরে একা বসে থাকলে তারা খারাপ ভাবতে পারেন এই ভেবে। কথার মধ্যেই ওনাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কোন ব্লকে কোয়ার্টার পেয়েছেন। আমি বললাম আমার ডি ব্লকে কোয়ার্টার অ্যালট হয়েছে, কোয়ার্টার নাম্বার 14। হঠাৎ আমার মুখে কোয়ার্টারের নাম্বারটা শুনে ওনাদের মুখের ভাবভঙ্গি বদলে গেল। যেন 14 নম্বর কোয়ার্টার শুনে ওনারা একটু নার্ভাস হয়ে পড়েছিলেন। কিন্তু আমাকে খালি বললেন, তুমি তো নতুন এসেছো তাই বলছি, ওই বাড়ির যে উঠোনটা আছে ওখানে কিন্তু সন্ধ্যের দিকে একদম যাবে না, বিশেষ করে সন্ধ্যে 7টার পর। আমি কারণ জিজ্ঞাসা করতে ওনারা আমাকে এড়িয়ে চলে গেলেন। বললেন, দেখো বাপু, আমরা তোমার সিনিয়র, তোমার ভালোর জন্যই বললাম। আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা। যখন আমি কোয়ার্টারে ফিরি তখন রাত 8টা বাজে। ডিনার করি 9:30 নাগাদ, তারপর শুতে চলে যাই। এই প্রথম কোয়ার্টারে আমি রাত কাটাবো, কেননা আগের সপ্তাহটা আমার নাইট শিফট ছিল, আগেই বলেছি। রাত তখন 11:30। আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে। আমি ঘুম থেকে উঠি, ওয়াশরুমে গিয়ে আমি শুনতে পাই যেন কেউ গান করতে করতে স্নান করছে। আওয়াজটা আসছে আমার কোয়ার্টারের সামনের উঠোন থেকে। শুনতে পাচ্ছি কেউ কুয়ো থেকে জল তুলছে আর স্নান করছে।
মনে মনে ভাবলাম বাইরে বেরিয়ে দেখি, কিন্তু পার্কে দেখা হওয়া আমার সিনিয়রদের কথা মনে পড়ে গেল। সন্ধেবেলার পর ওই উঠোনে যেন আমি না যাই। আর এখন তো প্রায় মাঝরাত। আমি একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। তাও ওই অবস্থাতেও আমি বাথরুম থেকেই চিৎকার করে জিজ্ঞাসা করি, কে কে ওখানে, কে আছেন? কিন্তু কোনো উত্তর আসে না। তবে স্নান করার আওয়াজ আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। সেদিন রাত্রে আমি কিছু না করে ঠাকুরের নাম করতে করতে শুয়ে পড়ি। পরের দিন সকালে আমি যখন উঠোনে যাই তখন দেখি উঠোনটা ভেজা আর একটা মিষ্টি সাবানের গন্ধ পাচ্ছি। আমি এই ব্যাপারটা নিয়ে আমার পাড়ার কিছু লোককেও জিজ্ঞাসা করি, কিন্তু সবাই কেমন যেন এড়িয়ে যাচ্ছিল ব্যাপারটা। নির্দিষ্ট সময়ে আমি অফিসে যাই। অফিস থেকে এসে সেই দিন আমি আর ইভিনিং ওয়াকে যাইনি। ঠিক করেছিলাম ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ব, আর রাতে উঠে দেখব উঠোনে কে স্নান করে। সেই দিন রাতে যখন আমার ঘুমটা ভাঙল তখন রাত 12টা। আমি ওয়াশরুমে যাই, আর ওয়াশরুম থেকেই আবার শুনতে পাই আবারও সেই স্নান করার শব্দ। আর সেই শব্দ আসছে আমার বাড়ির সামনের উঠোন থেকে। গতকালের থেকে পার্থক্য একটাই, কারোর গান করার শব্দ আমি শুনতে পাচ্ছি না। আমি সাহস করে রান্নাঘরে গেলাম, কেননা রান্নাঘরের জানলা দিয়ে কুয়োর দিকটা ভালো করে দেখা যায়। সেই দিন ছিল পূর্ণিমা। আমি রান্নাঘরের জানলা ফাঁক করে দেখি একটা লম্বা চেহারার লোক, স্বাস্থ্য বেশ ভালো, উঠোনে বসে স্নান করছে। আর আমি যেখান থেকে দেখছি সে আমার দিকে পেছন করে স্নান করছে। আমি দেখে প্রচন্ড অবাক হয়ে যাই। হঠাৎ করে আমার নজর যায় লোকটার পিঠের দিকে। চাঁদের আলোতে আমি পরিষ্কার দেখলাম যে লোকটার পিঠ থেকে রক্ত বের হচ্ছে, আর ওর একটা হাত নেই। হঠাৎ দেখলাম যে ও স্নান করা বন্ধ করে দিল। আমি তো চমকে উঠলাম। তারপর যেটা ঘটল সেটার জন্য আমি একেবারেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম সে আস্তে আস্তে নিজের মুখ আমার দিকে ঘোরালো। সেই মুখ কি বিভৎস আমি ব্যাখ্যা করতে পারবো না। তার চোখের কোটরে কোনো মণি নেই, আর তার কপালে একটা অনেক বড় ক্ষতর দাগ, আর সেখান থেকেও রক্ত বের হচ্ছে। ওই দৃশ্য দেখে আমার পা কাঁপতে থাকে। কেউ যেন আমার পায়ের নিচ থেকে মাটি কেড়ে নিয়েছে। সেই লোকটা আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হেসে বলল, যদি প্রাণের মায়া থাকে তাহলে এখান থেকে চলে যাও, না হলে আমার সাথে নিয়ে চলে যাব। এই কথাটা বলে সে যেন অন্ধকারে মিলিয়ে গেল, আর আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি সকাল হয়ে গেছে, আর আমি রান্নাঘরেই পড়ে আছি। সেদিন আমার আর অফিস যাওয়া হলো না। এখানে আগে বলা হয়নি, আমার কলোনির মধ্যেই একটা দোকান ছিল, আর সেই দোকানেই একজন কাকার সাথে আলাপ হয়েছিল আমার। বেশ ভালো মানুষ, আমার সঙ্গে বেশ একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল তার। আগেই বললাম যে সেই দিন আমি অফিস গেলাম না, তো আমি পাড়ার সেই কাকার বাড়িতে গেলাম। তিনি বাঁকুড়া গিয়েছিলেন, সেই দিন ভোরেই বাড়ি ফিরেছেন। সেই কাকাকে গিয়ে আমি সমস্ত ঘটনা বললাম। সে শুনে আমাকে বলল যে ও তোমাকেও দেখা দিয়েছে। আমি বললাম, আমাকে মানে? তখন উনি বললেন যে আমার মতো আগেও যারা এই কোয়ার্টারে এসেছিল তাদেরকেও নাকি সে দেখা দিয়েছে। তারপর কাকা যেটা বলল সেটা ঠিক এই রকম। আজ থেকে প্রায় 35 বছর আগের কথা। নামটা প্রলয় কর্মকার। হ্যাঁ, ঠিকই বললাম। এই নামেরই একজন এই কোয়ার্টারে থাকতো তার পরিবারকে নিয়ে। সে, তার স্ত্রী আর তার একটা 5 বছরের ছেলে ছিল। তবে তার স্ত্রীর চরিত্র মোটেও সুবিধার ছিল না। সেটা নাকি প্রলয়বাবু জানতেন, কিন্তু কিছু বলতেন না। একদিন প্রলয়বাবু তার ছেলেকে স্কুলে দিয়ে বাড়িতে জল খাবার খেয়ে অফিস বেরোলো। অফিস বেরোবার 2 ঘন্টা পর একটা অজানা লোক তাদের বাড়িতে আসে। সেই লোকটার সাথেই নাকি প্রলয়বাবুর স্ত্রীর অবৈধ সম্পর্ক চলছিল, যেটা আমরা পরে জেনেছিলাম।
প্রলয়বাবু সেদিন কিছু ফাইল নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন অফিসে, তাই হঠাৎ করেই বাড়িতে ফিরে আসেন। তিনি বাড়িতে ফিরে এসে দেখেন তার স্ত্রী সেই লোকটির সাথে আপত্তিজনক অবস্থায় বসে গল্প গুজব করছেন। তাদের এমন আচরণ দেখে প্রলয়বাবু তার স্ত্রীকে গালে একটা থাপ্পড় মেরে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। অমনি সুযোগ বুঝে ওই অচেনা লোকটি একটা রড দিয়ে প্রলয়বাবুর কপালে সজোরে আঘাত করেন। আর তার কিছুক্ষণ পরেই তার স্ত্রী সবজি কাটার বটি নিয়ে এসে তার ডান হাতে একটা কোপ দেন এবং বলাই বাহুল্য প্রলয়বাবুর মৃত্যু ঘটে তাতে। তারপর তারা দুজন প্রলয়বাবুর দেহ সেই কুয়োর মধ্যে ফেলে দেয়। আর এইভাবেই প্রলয়বাবুকে তারা শেষ করে সেই বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর তারা কিছুদিনের মাথায় পুলিশের কাছে ধরা পড়ে এবং সেই খুনের স্বীকারোক্তি দেয়। প্রলয়বাবুর ছেলেটিকে প্রলয়বাবুর ভাই নিয়ে চলে যায়। তারপর থেকেই যারাই ওই কোয়ার্টারে গেছে তাদের সাথেও এক জিনিস হয়েছে, যেমনটা তোমার সাথে ঘটেছে গতকাল রাতে। আমি এই ঘটনা শুনে বুঝতে পারি যে এটা একটা অতৃপ্ত আত্মা, যে কিনা অপঘাতে মারা গিয়ে সেই বাড়িতেই রয়ে গেছে। তাই বেশি রিস্ক না নিয়ে আমি সেই দিন অফিসে কোয়ার্টার চেঞ্জ করার আবেদন জানাই। নতুন কোয়ার্টার অ্যালট হতে আমার 2 দিন লেগে যায়। সেই 2 দিন আমার যে কিভাবে কেটেছে আমি জানি। সেই আত্মা আমাকে এই 2 দিনে ক্ষতি করার চেষ্টা করেছিল অনেকবার। কখনো দেখতে পেতাম বেডরুমের সিলিংয়ে তার ছায়া, আবার কখনো তাকে দেখতে পেতাম কুয়োর ওপরে বসে পা দোলাচ্ছে। কিন্তু সে আমার কাছে আসতে পারত না, কেননা পাড়ার সেই কাকাবাবু আমাকে তারাপীঠ থেকে আনা একটা কবচ পরিয়ে দিয়েছিলেন। আর সেই শক্তিশালী কবচের গুণে সে হয়তো আমার কাছে আসতে ভয় পেত। এই ছিল আমার এক বন্ধুর দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা। তোমার যদি ভালো লাগে প্রেতপক্ষের দর্শকদের অবশ্যই শুনিও, আর তুমি অনেক ভালোবাসা নিও। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম। সুদীপ্ত আমাদেরকে পাঠিয়েছে। থ্যাংক ইউ জানাচ্ছি সুদীপ্তকে এত সুন্দর একটা ঘটনা পাঠাবার জন্যে। তোমার কাছে যদি আরো ঘটনা থাকে বা তুমি যদি ঘটনা সংগ্রহ করো তুমি অবশ্যই পাঠিও। এর আগেও তুমি ঘটনা পাঠিয়েছো, সেই ঘটনাও প্রত্যেকেরই ভালো লেগেছে। আর শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে। আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। একটা কথা তোমাদেরকে বলতে চাই যে শাউট আউট করতে গিয়ে আমার একটা ভুল হয়েছে। 317 এবং 318 নম্বর এপিসোডে আমি সেম সপ্তাহের শাউট আউট করে দিয়েছি। তাই এপিসোডের শেষে আজকে 316 এবং 317 নম্বর এপিসোডের যে ভালো ভালো কমেন্টগুলো রয়েছে সেটা তোমাদেরকে পড়ে শোনাবো। চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে মিষ্টি। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 319 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। নমস্কার রাজদা, আমার নাম মিষ্টি। কেমন আছো দাদা? এর আগে আমার পাঠানো 2টো ঘটনা পড়ে শোনানোর জন্যে অনেক ধন্যবাদ দাদা। তুমি নিজের মতো করে বলো যে ঘটনাটা আজকে পাঠাচ্ছি। আজকে আমার দাদুর আর তার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা লিখে পাঠাচ্ছি। বুঝতেই পারছো ঘটনাটা অনেক বছর আগেকার। প্রথমেই বলি, দাদুরা বাংলাদেশে থাকতো। আর্থিক অবস্থার কারণে দাদু বেশি পড়াশোনা করতে পারেননি। বাবার সাথে বিকেলে নদীতে গিয়ে মাছ ধরত, আর সেই মাছই হাটে বিক্রি করে কোনো রকমে দিন চলত তাদের। আমার দাদুর বাবা ছিলেন একজন অনেক বড় ওঝা। দাদুরা 2 ভাই ছিলেন, আর তারা দুজনেই তাদের বাবার কাজে প্রচণ্ড ভয় পেতেন, কেননা তাদের বাবা ওঝা ছিলেন এবং তাদের বাড়িতে প্রচুর লোকজন আসত। আর তিনি ভূত ছাড়ানো, ভূত তাড়ানো, গাত্রবন্ধন করা, নানান রকম কাজ জানতেন।
কিন্তু দাদুর বাবা ছিলেন একজন খুবই সাহসী মানুষ। তো একদিন দাদু অসুস্থ হয়ে পড়ার কারণে দাদুর বাবাকে একাই যেতে হলো নদীতে। তিনি তার ছোট ছেলেকেও নিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। এখানে আগে বলা হয়নি, মাছ ধরতে যাওয়ার আগে দাদু প্রত্যেকবার নিজেদের গাত্র বন্ধন করে নিতেন, কিন্তু তিনি সেই দিন সেটা করতে ভুলে গিয়েছিলেন। এমনিতেই ছেলে অসুস্থ, তারপর জোগাড় যন্ত্র তাকেই করতে হয়, সেই কারণেই হয়তো তিনি গাত্র বন্ধন করতে ভুলে গিয়েছিলেন। সেই দিন রাতে দাদুর বাবা মাছ ধরে ধরে নৌকাতে রাখছেন। বেশ অনেক মাছ উঠছে সেই দিন। তিনি মনে মনে বলছেন, আজ তো ভালোই হলো, অনেক মাছ উঠছে জালে। বেশ কিছুক্ষণ মাছ ধরার পর তিনি ভাবলেন, এইবার বাড়ি যাওয়া যাক। কিন্তু নৌকাতে উঠে যেইখানে তিনি মাছ রাখছিলেন সেই জায়গার দিকে তিনি তাকিয়ে দেখতে পান সেখানে একটাও মাছ নেই। আর সঙ্গে সঙ্গেই তিনি বুঝতে পারেন এই নৌকায় আরেকজন কেউ উপস্থিত রয়েছে যে কিনা তার ক্ষতি চায়। আর সঙ্গে সঙ্গে তার এটাও মনে পড়ে যায় আজ তিনি তার গাত্র বন্ধন করতে ভুলে গেছেন। তিনি তাড়াতাড়ি নৌকাটাকে পাড়ে আনার চেষ্টা করেন, কিন্তু নৌকা যেন নদীর একটা জায়গাতেই আটকে রয়েছে। তারপরেই তিনি দেখতে পান নৌকার আরেক কোণে একটি অবয়ব বসে আছে। হঠাৎ দাদুর বাবার মনে পড়ল নৌকাতে পাড় থেকে আনা কিছু মাটি রাখা রয়েছে। সেই মাটি নিয়ে মন্ত্র পড়ে তাড়াতাড়ি তিনি তার গাত্র বন্ধন করে নিলেন। তারপর সেই অবয়বটিকে উদ্দেশ্য করে বললেন, কেন এসেছিস? চলে যা এখান থেকে। সেই অবয়বটি এবার কথা বলে উঠল, যাব না, তোর ঘাড় মোটকে মারব, তারপর যাব। রোজ তোকে দেখি, আজ একা এসছিস, এই সুযোগ ছাড়া যায়? দাদুর বাবা মনে মনে মন্ত্র পড়তে লাগলো। তার ঝোলা থেকে একটা পেতলের ঘটি বার করে কি সব মন্ত্র পড়লেন, আর সেই অবয়বটি সেই পেতলের ঘটির মধ্যে ঢুকে যেতেই মাটি দিয়ে সেই ঘটির মুখ বন্ধ করে দিলেন তিনি। তারপর তিনি নৌকাটাকে পাড়ে লাগিয়ে বাড়ি ফিরে আসেন। বাড়িতে ফিরে সেই ঘটিটি তিনি খাটের তলায় মাটি খুঁড়ে পুঁতে রাখলেন। কাউকে তিনি বলেননি সেই ব্যাপারে, আর এটাই হয়তো তার ভুল ছিল। একদিন তার স্ত্রী মানে দাদুর মা খাটের তলায় মাটি আলগা দেখে তিনি সেই জায়গা খুঁড়ে সেই পেতলের ঘটিটাকে বার করে আনেন, আর সেই ঘটির মুখ থেকে মাটি সরিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে সেই পেতলের ঘটি থেকে একটা কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে বাইরে চলে যায়। পরে দাদুর বাবা সব শুনে সবাইকে সেই ঘটনা বলে, আর প্রত্যেকে খুব ভয় পেয়ে যায়। কিছুদিন পর দাদুর বাবা একটা স্বপ্ন দেখেন। কেউ তাকে স্বপ্নের মধ্যে এসে বলছে, আমি প্রতিশোধ নেব, অবশ্যই নেব প্রতিশোধ। দাদুর বাবা দেখতে পান স্বপ্নের মধ্যে সেই অবয়বটি প্রতিশোধ নেবার কথা বলছে তাকে। তবে দাদুর বাবা প্রচণ্ড সাবধানে থাকতেন, তাই পরবর্তীকালে সেই প্রেতাত্মা তার কোনো ক্ষতি করতে পারেনি। আমার ঘটনা এই পর্যন্ত কেমন লেগেছে জানিও। রাত 2:40 লিখতে শুরু করেছিলাম, এখন 3:56। ভুল থাকলে ক্ষমা করে দিও দাদা, নিজের মতো করে শুনিও। ঘটনা পড়ে শোনালে আমার খুব ভালো লাগবে, আর তুমি খুব ভালো থেকো। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। ছোট্ট কিন্তু অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম। এরকম গ্রাম বাংলার ঘটনা কিন্তু শুনতে বেশ ভালো লাগে, এটা কিন্তু মানতেই হবে। ঘটনা বিশ্বাস করা না করা এটা কিন্তু প্রেতপক্ষ সবসময় শ্রোতাদের ওপরেই ছাড়ে, এবং শ্রোতাদের সবসময় বলে যে ঘটনা সবসময় যেন মনোরঞ্জনের জন্যই শোনা হয়, কেননা আমরা এইসব ঘটনার সত্যতা কোনো দিনই যাচাই করি না। চলে যাবো আজকের শাউট আউটের দিকে। কমেন্ট করেছে ঝুমুর চ্যাটার্জি, বর্ষা মণ্ডল, অভি স্টুডিও, সোনালি লিখছে আমি চেন্নাই থেকে শুনছি, চলে এলাম ঘটনা শুনতে। একটু এপিসোডগুলো বড় হলে ভালো হয়। লাভ ইউ অল প্রেতপক্ষ পরিবার, এইভাবে এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি।
কমেন্ট করেছে জিনিয়া সিং, সৌমি সরকার, পায়েলস ওয়ার্ল্ড, অন্তিম স্যাড মুভমেন্ট। সুবর্ণ চক্রবর্তী লিখেছে দুর্দান্ত ঘটনা রাজদা, তোমার সুমধুর কণ্ঠে ঘটনাগুলো যেন জীবন্ত হয়ে ওঠে, তোমার ঘটনাগুলি স্লিপিং পিলসের কাজ করে। লটস অফ লাভ রাজদা অ্যান্ড ইয়োর প্রেতপক্ষ, এইভাবে এগিয়ে চলো, আমরা পাশে আছি, থাকবো। কমেন্ট করেছে শর্মিষ্ঠা চ্যাটার্জি, সুব্রত রয়, স্বপ্না বাজল, অমিতা ঠাকুর, মৌমিতা পাল। এই সবকটা কমেন্টই এসছিল মাংস উৎসর্গ করে পূর্বপুরুষের আত্মা ডাকতে গিয়ে অশুভ প্রেতাত্মা ডেকে নেওয়ার ঘটনা, প্রেতপক্ষের 316 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। আর এরপর চলে যাব নেক্সট এপিসোডের শাউট আউটে। কমেন্ট করেছে সবার পছন্দ প্রতনু ব্যানার্জি। হিনা শেখ লিখেছে দারুণ লাগলো দাদা ঘটনাটা, কাল শুনতে পারিনি তাই আজ শুনলাম। দাদা আমার শরীরটা খুব খারাপ, তোমরা সবাই মিলে একটু আমার জন্যে দোয়া করো প্লিজ। কমেন্ট করেছে সব্যসাথী চক্রবর্তী, বাপন বিশ্বাস, সানি সর্দার, সুকন্যা। SJ ব্লগ লিখেছে হ্যালো আমার মিষ্টি ভাই, কানে হেডফোন দিয়ে রুটি করতে করতে শুনছি, জানি খুব ভয়ানক হবে তাই লাইক আর কমেন্ট করে দিয়েছি। কমেন্ট করেছে বাবাই দাস, লিখেছে দাদা আগের দিন পর্বের শেষের ভিডিও এপিসোড ছিল না কেন? ভিডিও এপিসোডগুলোর নিজের ভয়েসে দেওয়ার চেষ্টা করবে। এই মুহূর্তে সময়ের জন্য একটু সম্ভব হচ্ছে না, তবে অবশ্যই তোমার কথাটা রাখার চেষ্টা করব। কমেন্ট করেছে ইসমাইল কমেডি, গীতা গোস্বামী, রাজ সর্দার আর একলা পথের পথিক রে ভাই। এই সবকটা কমেন্টই এসেছিল একটা মেয়ের কবরখানার ওপর হোটেলে থাকার রাতের অভিজ্ঞতার ঘটনা, প্রেতপক্ষের 317 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা। What was that? What was that? It's in the bathroom. Something came from the bathroom. What was that? What was that? Something came from over here. Let me see if I can match the sound with anything. No. No. That was it. Someone banged on my keys. Someone banged on my keys. The chair! The chair is moving.
Right, so I'm just in the toilet, and as you can hear, the door's rattling. So I feel quite trapped, but I'm going to open it and see what happens. If I actually unlocked the door, wouldn't it? Was that you? That couldn't have been you. Right, so the door's rattling again. So I'm just going to go and open it. Leave it open. Yeah. What was that? Mate, I'm not joking. What? What did you see? There was something looking around the corner. Right. What the actual... This has been happening ever since we've moved in. Ever since we've been moved in, this has been happening. It's a brand new building. I don't get it. Happens that often. The handle is even loose. Really, really fed up with this. It's all the time at the moment.